ইনিফিরের আপ্যায়নের কোনো কমতি হচ্ছে না। আজ রাত সে রোগীর বাড়িতে কাটাবে, সকালবেলা রওনা হবে রাজধানীর উদ্দেশ্যে। এখানকার মানুষের চোখে সে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবার ধারণা ছিল ছেলেটা মারা যাবে, কিন্তু চিকিৎসকের বদৌলতে ছেলেটা সুস্থ আছে, এমনকি ওর খিঁচুনিও বন্ধ হয়ে গেছে। ইনিফির নিজের ছেলেটার জন্য খাবার নিয়ে গেল। সে রোগীদের সেবা করতে ভালোবাসে। বাটি ভর্তি মাছের স্যুপ। ইনিফির ছেলেটির পাশটিতে বসলো, এক চামচ স্যুপ বাড়িয়ে দিল ছেলেটার দিকে। ছেলেটা খেলো, খেয়েই এমনভাবে মুখ বিকৃত করে ফেলো যেন তাকে স্যুপ নয়, অতি জঘন্য কিছু খেতে দেওয়া হয়েছে। কোনো স্বাদ নেই, বরং বিস্বাদ লাগছে তার কাছে। না, এ খাবার সে চায় না, অন্য কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু সে অন্য কিছু জিনিসটা কি বুঝতে পারছে না। ছেলেটা ভাবতে ভাবতে একের পর এক ইনিফির বাড়িয়ে দেওয়া স্যুপ খেলো। এ যেন কেবল ক্ষুধা মেটানোর জন্যই খাওয়া, মনে তৃপ্তি মিটছে না। ছেলেটা পূর্ণ দৃষ্টিতে তাকালো ইনিফিরের দিকে। চিকিৎসক মেয়েটা অপরিচিত, কিন্তু তার খুব পরিচিত বলে মনে হচ্ছে। ছেলেটা দ্বিধা কাটাতে বলল, আমাদের আগে কোথাও দেখা হয়েছিল? ইনিফির হাসলো, কোনো প্রত্যুত্তর দিল না। ছেলেটারও সাহস হলো না দ্বিতীয়বার প্রশ্ন করার, শুধু বিস্ময় আঁকিতে নীরব তাকিয়ে দেখতে লাগলো ইনিফিরকে। সহসা অন্য এক প্রশ্ন করে বসলো সে ইনিফিরকে। আপনি কি জানেন আমার কি খেতে ইচ্ছা করছে? হাঙ্গরটিতে প্রবেশের চেষ্টা করার আহ্বারও বন্দী হয়েছে আলী ও তার বন্ধুরা। তাই এখন হামজালার নিবাসে বন্দিশালায় অবস্থান করছে। দুপুরবেলা বন্দী হয়েছিল, এখন রাত হয়ে যাওয়া সত্ত্বেও তাদের মুক্তি দেওয়া হয়নি। আলী ভয়ে আছে, এই খবর তার বাবার কানে না পৌঁছালেই হলো। কি যে করবে, সমস্ত শরীর ব্যথা করছে এই এক জায়গায় শুয়ে বসে থাকতে থাকতে। বন্দিশালা থেকে এই কথা চেঁচিয়ে জানাতেই হামজালা তাদেরকে ওষুধের পাতার রস পরিবেশন করার জন্য বলল। হামজালার আদেশ অনুযায়ী পানির পাত্র ভরে ওষুধি পাতার রস এনে হাজির হলো বন্দিশালায়। ভ্রাতৃটি বন্দিশালার ভিতরে পাত্রগুলো দিয়ে ওষুধি পাতার রস গুণাবলী বর্ণনা করতে আরম্ভ করলো। আলীর মেজাজ তাতে চড়া হলো আরো। সে বিরক্ত গলায় বলল, তুমি থামবে নাকি আমি বের হয়ে তোমার গলা কাটবো? আলীর এ কথায় ভ্রাতৃটি ভয়ে দৌড়ে পালালো। আলী সত্যি এখন তিক্ত বিরক্ত। কখন খুলবে বন্দিশালার তালা? যদি এমন দীর্ঘ সময় বন্দি করে রাখবে, তাহলে ঘুমানোর জন্য একটা নরম গদি বা বালিশ দিলেই তো পারে। শুধু কি ভালো ভালো খাবার দিলে হবে? বহু প্রতীক্ষার পর বন্দিশালার তালা খুলতে এলো নিবাস তত্ত্বাবধায়ক। বন্দি সকলে নড়েচড়ে উঠল, মুক্তি পেতে চলেছে বলে আনন্দ হচ্ছে তাদের। তালা খুলে দিতেই হুড়মুড়িয়ে করে বের হলো সবাই। আলী নিবাস তত্ত্বাবধায়কের উদ্দেশ্যে বলল, পরের বার রাজকুমারদের সাথে কথা বলে একটা নরম গদির ব্যবস্থা রাখবেন বন্দিশালায়, বুঝেছেন? এই ঠান্ডার মাঝে আমাদের মতো সোনার টুকরো ছেলেদের সাথে আপনাদের এমন আচরণ একদমই গ্রহণযোগ্য নয়। হামজালার নিবাস থেকে বের হওয়ার আগে একবার হামজালার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল আলী। বন্ধুদের বাইরে অপেক্ষা করতে বলে নিবাস তত্ত্বাবধায়কের অনুমতি নিয়ে হামজালার কাছে এলো সে। শুধু হামজালা নয়, এখানে ওমরও আছে। ওমরকে দেখে সে বিরক্ত বোধ করলো, কারণ ওমরই তাদের বন্দি করেছে। তাও ভালো বন্দি করে নিজের নিবাসে রাখিনি। ওমরের নিবাসে বন্দিশালায় থাকলে ভালো ভালো খাবার পাওয়া তো দূর, দুপুর থেকে এখন অব্দি তাদের কপালে হয়তো পানিটুকুও জুটতো না। আলী দেখতে পেল কিসে যেন মানচিত্র নিয়ে আলোচনা চলছে ওমর ও হামজালার মাঝে। আলী বলল, কোথাও যুদ্ধের পরিকল্পনা চলছে নাকি? কোথায়? তোমার মাথায়। নকশাটা চিনতে পারছো না? এটা তোমার মাথার নকশা। যুদ্ধের পরিকল্পনা নেই সেটা ভালোভাবেই বললেই তো পারেন। এমনভাবে যা বলতে এসেছো তাই বলো। হ্যাঁ, সেই ভালো। আসলে বলতে চাইছিলাম, আপনাদের তো অনেক ক্ষমতা, আপনারা রাজকুমার, রাজার পরেই আপনারা সিংহাসনের অধিকারী। তাই ক্ষমতার জোরে আমার একটু উপকার করতে পারবেন না? ভনিতা না করে আসল কথা বলো আলী। নামিরা মানে বলতে চাইছি, নামিরাকে রাজপ্রাসাদের বাইরে নিয়ে আসতে পারবেন? অনেকদিন ওকে আমরা দেখতে পাইনি। আপনারা চাইলেই পারবেন, তাই না? মারোয়াকে খুব মনে করে। তুমি নামিরার কথা ভাবছো নাকি মারুয়ার কথা? দুজনেরই কথাই। একসাথে দুজনের কথা ভাবছো? খুবই খারাপ ব্যাপার। আমরা পারবো না। যদি খুব বেশি দেখতে ইচ্ছে করে তবে তুমিও পরিচারক হয়ে রাজপ্রাসাদে চলে এসো। তোমাকে বিশেষভাবে স্বাগত জানাবো। আপনারা তো আমার কথার গুরুত্বই দিচ্ছেন না। হ্যাঁ, দিচ্ছি না। তাই তুমি এখন যেতে পারো। ছোটবেলার কথা সব ভুলে গেছেন ভাই হামজালা? সব ভুলে গেছেন? কত উপকার করেছি আপনাদের, কিছুই মনে রাখেননি? তাই নাকি?
আসলে তেমন কিছু মনে করতে পারছি না, বরং তোমার পাকানো ঝামেলাগুলো ভালোই মনে আছে। আলী আশাহত হলো, মনে হচ্ছে এদেরকে বলে লাভ নেই। সে ক্ষুণ্ণ মন নিয়ে চলে গেল। আলী চলে গেলে হামজালা ওমরকে বলল, তুমি কি আবারও নামিরাকে প্রাসাদের বাইরে নিয়ে যাওয়ার ভাববে? জানি না। প্রাসাদের ভিতরে রয়েছে একটি পদ্ম ফুল ভরা জলাশয়। এটি প্রাসাদের নিকটবর্তী পদ্ম সরোবরের থেকে আয়তনে অনেক ছোট। প্রাসাদের প্রতিটা কোণ রাতের বেলা উজ্জ্বল থাকে, অন্ধকার খুব কম। এখন কোনো কাজ নেই হাতে, সুতরাং নিজের মতো করে কাটানোর সময় এখন। তাই নামিরা বসে আছে পদ্ম জলাশয়ের সিঁড়িতে। পায়ের নিম্নভাগ জলের ভিতর ডুবে আছে তার। কিন্তু অবাক করা বিষয়, এই জলাশয়ের পানি ঠান্ডা নয়, নাতিশীতোষ্ণ। পা ডুবিয়ে বসে থাকতে বেশ ভালো লাগছে। বসে বসে সে হ্যাবিনা ফুলের কথাই ভেবে যাচ্ছে অনেকক্ষণ হলো। ওই ফুলটার জন্যই সে এখানে এসেছে। ওটাকে পাওয়া যতটা কঠিন মনে হয়েছিল, তার চেয়ে বেশি কঠিন হবে ওটাকে পাওয়া। আজও সে সারা বাগান খুঁজেছে, কিন্তু হ্যাবিনা ফুল তো দূরে থাক, অমন দেখতে কোনো ফুলের সন্ধানও পাওয়া যায়নি। সেদিন এই বিষাক্ত ফুলটাকে হ্যাবিনা ফুল ভেবেছিল ফুলটার গঠন দেখে, কিন্তু পরবর্তীতে সে হ্যাবিনা ফুলের নকশাটা দেখার পর বুঝেছে দুটো ফুলের মাঝে একটু ভিন্নতা রয়েছে। তাহলে কোথায় রয়েছে ফুলটা? এভাবে পাওয়া যাবে বলে তো মনে হয় না। কারোর সাহায্য নিতে হবে, এমন কারোর সাহায্য নিতে হবে যে ওই ফুলটার অবস্থান সম্পর্কে জানে। কোনো পরিচারিকা কি জানতে পারে? এত রাতে এখানে কি করছো? পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। ঘাড় ঘুরিয়ে দেখলো নামিরা। ইমিনাকে দেখে দাঁড়িয়ে গেল, বিনম্র কণ্ঠে বলল, শুভ রাত রাজকন্যা ইমিনা। ইমিনা কাছে এগিয়ে এলো। নামিরা সিঁড়ির যে ধাপে বসে পা ডুবিয়ে রেখেছিল পানিতে, ইমনাও সেই ধাপে বসে পা ডুবালো। নামিরা কি বলল, তুমিও বসো। রাজকন্যার সাথে এক জায়গায় বসতে কুণ্ঠাবোধ হচ্ছে নামিরার। এটা ভালো দেখায় না। রাজকন্যা সম্মানী ব্যক্তি, অপরদিকে পরিচারিকা রাজকন্যার অনুগত ব্যক্তি। দুজনের মাঝে একই জায়গায় বসে বসে হেসে কথাবার্তা বলার মতো সম্পর্ক নয়। যে এক পরিচারিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল তার। বাবা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ইমিনা আবার বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। রাজকন্যার সাথে আমি বসতে পারি না, সেটা দৃষ্টিকটু দেখায়। আমি তো বসতে বলেছি, ধরে নাও এটাই হুকুম। রাজকন্যার হুকুম অমান্য করবে? নামিরা নাবোধক মাথা নেড়ে ইমিনার পাশে বসলো। ইমিনা বলল, তোমায় আমি একজন পরিচালিকা হিসেবে দেখি না, বাকিদের থেকে তোমাকে আলাদা করেই দেখি। জানি না কেন, তবে তোমায় খুব ভালো লাগে আমার। ইমিনার কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল নামিরা। এগুলো কি বলছে রাজকন্যা? পাগল হয়ে যায়নি তো? নামিরার বিশ্বাস হচ্ছে না কথাগুলো। সে বলল, কাউকে পছন্দ করার ব্যাপারে অবশ্যই কারণ থাকতে পারে। আমি কারণহীন পছন্দ হওয়ার মতো কেউ নই। রাজকন্যা নিশ্চয়ই কিছু ভুল করছেন। ভুল করছি না, তোমায় ভালো লাগে। ভালো লাগার পেছনে যদি কারণ থাকতে হয়, তবে আমার বলতে হবে কারণহীনই তোমাকে পছন্দ করি। বাকিদের থেকে তোমাকে আলাদা করে দেখাটা মন্ত্রী সুলাইমানের কারণে শুরু হয়েছিল, তবে এখন তোমার জন্যই তোমাকে আলাদা করে দেখি। বাকিদের থেকে তুমি আলাদাই। নামিরা বিব্রত বোধ করছে। রাজকন্যা তাকে পছন্দ করে, এটা নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার, কিন্তু তার মানতে কষ্ট হচ্ছে। ইমিনা বলল, আব্বুজান তোমার অনুমতি দিয়েছেন বাইরে যাওয়ার, হয়তো তুমি এখনো সেটা জানো না। নামিরার চোখ বিস্ময়ে স্ফীত হয়ে উঠল। সত্যি অনুমতি পেয়ে গেছি এত শীঘ্রই? আমি সুপারিশ করেছিলাম, ভাইরা সুপারিশ করাতে আরও জলদি অনুমতি পেয়ে গেছো। আগামীকাল আমি নৃত্যশালায় যাব, তোমার সাথে নিতে যাচ্ছি। তুমি যাবে? নামিরা কিছু বিশ্বাস করতে পারছে না। রাজকন্যার কোনো কথায় বিশ্বাস হচ্ছে না। ভাইরা মানে তো রাজকুমাররা, তারা সুপারিশ করেছে, এত উপকার তার কেন করবে? নামিরা দ্বিতীয় রাজকুমারের কথা মনে পড়ল। দ্বিতীয় রাজকুমার তাকে বাইরে নিয়ে গিয়েছিল এবং শাস্তির হাত থেকেও রক্ষা করেছিল, তাই তার সুপারিশ করার ব্যাপারটাও অত বিস্ময়কর নয় এখন আর। কিন্তু প্রথম রাজকুমার, সবাই যেন হঠাৎ খুব ভালো ব্যবহার করছে তার সাথে। অদ্ভুত। প্রথম দিকে রাজকুমারদের প্রতি যেমন ধারণা ছিল, এখন তা সম্পূর্ণই পাল্টে যাচ্ছে। নামিরা বলল, যাব, আমি অবশ্যই যাব। নামিরা পরিকল্পনা করে নিল, কাল যদি রাজকন্যা তাকে সত্যি নিজের সাথে নিয়ে যায়, তাহলে সে রাজকন্যাকে বলে অবশ্যই মারোয়ার সাথে দেখা করবে। নামিরা খুব আনন্দ বোধ হচ্ছে, অনেকদিন পর আবার দেখা করবে তারা। ইমিনা সাথে দুজন পরিচারিকা নিয়েছে, তার একজন নামিরা। তারা যাবে নৃত্যশালায়।
ক্যারিজে করে যাচ্ছে। ঝলমলে রোদ উঠেছে আজ। গত কয়েকদিন ধরে এত ভালো রোদের দেখা পাওয়া যায়নি। প্রধান বাজারে আজ ব্যস্ততম দিন। লোকজনের উপচে পড়া ভিড়। সেই ভিড়ের দিকে তাকিয়ে আছে নামিরা। যদি ভিড়ের মাঝে পরিচিত কাউকে দেখা যায় সেই আশায়, কিন্তু কাউকেই দেখতে পেল না। নৃত্যশালার সামনে ক্যারিজ থামলো। নেমে পড়ল তারা। ইমিনা নৃত্য অনুশীলন করছে। অপর পরিচারিকাটি দেখছে ইমিনার নৃত্য অনুশীলন। নামিরা দাঁড়িয়ে আছে জানালার কাছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ইমিনার অনুমতি নিয়ে আজ মারোয়ার সাথে দেখা করবে। পরিচিত 2-3 জনকে ভিড়ের মাঝে দেখা গেল। তার সবাই সামিউনের কর্মচারী। নামিরা মনে হলো রাজপ্রাসাদের ভিতর বন্দি জীবনের চেয়ে কত সুন্দর এই বাইরের জগৎ। এখানে ইচ্ছে খুশি মতো ঘুরে বেড়ানো যায়। নামিরা জানালা থেকে সরে আসতে চাইছিল, আর তখনই তার দৃষ্টি পড়ল দূরের মিষ্টির দোকানে। মারোকে দেখতে পাচ্ছে ওই দোকানের সামনে। নামিরার দু চোখে খুশির ঝিলিক প্রতিফলিত হলো। হাসি ফুটল ছোটে। তাকে এখনই যেতে হবে ওই দোকানে। নামিরা ইমিনার নৃত্য অনুশীলনের মাঝে ইমিনাকে ডাকলো। রাজকন্যা ইমিনা। নামিরা ডাক শুনে বিরতি নিল। নামিরা বলল, যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি নৃত্যশালার বাইরে যেতে পারি? হ্যাঁ যাও। নামিরা অনুমতি পেয়ে এক মুহূর্ত দেরি করলো না। দৌড়ে বের হলো নৃত্যশালা থেকে। ভিড়ের মাঝে দৌড়াতে গিয়ে সে একজনকে ধাক্কা দিয়ে ফেলল। রেগে গিয়ে মানুষগুলো কয়েক কথা শুনিয়েও দিল নামিরাকে, কিন্তু সেসব কানও তুলল না সে। ভিড়ের মাঝে আরও একজন দৌড়াচ্ছিল, একজন চোর। তাকে তাড়া করছিল কয়েকজন লোক। সেই চোর লোকটি দৌড়াতে গিয়ে সামনে থাকা লোকেদের প্রায় ঠেলে সরিয়ে দিচ্ছিল। নামিরা সে লোকটার সামনে চলে এলো হঠাৎ। অন্যদের মতো নামিরাকেও নিজের পথ থেকে ঠেলে ফেলে দিল সে। নামিরা একটু দূরে গিয়ে পড়লো একটা ক্যারেজের সামনে। পড়ে গিয়ে হাতে আঘাত লাগলো তার। নামিরা সামনে এসে পড়ে ক্যারেজটা থেমে গেছে। ক্যারেজের যাত্রীদের ভিতর একজন নেমে এলো। নামিরার কাছে এসে দাঁড়িয়ে পড়লো। আপনি ঠিক আছেন? নামিরা লোকটার দিকে ফিরল। চমকে উঠল সে। চমকালো লোকটাও। বলল, তুমি তুমি এখানে কেন? দৈবাত আতঙ্কে দৃষ্টি বিস্ফোরিত হলো আলীর। রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসেছো? নামিরা উঠে দাঁড়ালো। পালায়নি সে। কথা বলার জন্য কেবল ওষ্ঠধর বিচ্ছিন্ন করেছিল, কিন্তু আলী সুযোগ দিল না। ওড়না দিয়ে পেঁচিয়ে দিল নামিরার মুখ। নামিরা স্তব্ধ হয়ে গেল আলীর এমন কাণ্ডে। আলী সাবধানী গলায় বলল, তুমি এই লোক সমাগমে কি করছো? তোমার বনে বাতারে গিয়ে গা ঢাকা দেওয়া উচিত। নামিরা ওড়না সরালো নিজের মুখ থেকে। বলল, আমি পালাইনি, রাজকন্যা ইমিনার সাথে এসেছি। বলে সে মিষ্টি দোকানের দিকে চলতে শুরু করলো সে। বেশি দেরি করলে মারোয়া ওখান থেকে চলে যেতে পারে। চলে গেলে দেখা করা সম্ভব নয়। আলী বলে উঠল, কোথায় যাচ্ছ? আলী বন্ধুদের সাথে দূরের পথে ভ্রমণ করতে যাচ্ছিল, কিন্তু নামিরার সাথে দেখা হওয়ার পর সে এখন নামিরাকে ফেলে ভ্রমণে যেতে পারবে না। তাই বন্ধুদের যেতে বলে সে নামিরার পিছন পিছন গেল। নামিরা সান্নিধ্য লাভ করে আবার জিজ্ঞেস করলো, আস্তে হাঁটো, লোকজনকে তো ধাক্কা মেরে ফেলে দেবে। আমি মারোয়াকে দেখেছি ওই মিষ্টির দোকানে। আমি সামনে আছি, অথচ আমাকে উপেক্ষা করে তুমি দূরে মারোয়াকে দেখার জন্য ছুটে যাচ্ছ। কত খারাপ তুমি। মিষ্টির দোকানের কাছে এসে গেছে তারা, কিন্তু মারোয়ানি এখানে। কপালের ভাঁজ পড়ল নামিরার। মারোয়া এর মধ্যে চলে গেল। এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে লাগলো নামিরা। আলীও খুঁজছে, কিন্তু কোথাও মারোয়াকে দেখা যাচ্ছে না। আলী বলল, আমার মনে হয় তোমার দৃষ্টিভ্রম হয়েছে। মারোয়া আসলে এখানে ছিল না। না, আমার কখনো দৃষ্টিভ্রম হয় না। বলে উচ্চস্বরে মারোয়ার নাম ধরে ডাকতে শুরু করলো সে। কোনো প্রত্যুত্তর এলো না। এত ভিড় কোলাহলের মাঝে ডাক মারোয়ার কান অবধি পৌঁছাবে সেটা খুব বেশি আশা রাখা উচিত না। আলী বলল, মারোয়া নেই, কিন্তু আমি আছি, আমার সাথে কথা বলো। নামিরা আলীর দিকে তাকালো। মারোয়াকে খুঁজতে গিয়ে সে আলীকে প্রায় অবহেলা করে ফেলেছে। লজ্জিত বোধ হচ্ছে তার। বলো, কেমন আছেন? আলী সব সময় ভালোই থাকে, তাই এই প্রশ্নটা করার একেবারেই কোনো প্রয়োজন নেই। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। ওখানে থাকতে কি কষ্ট হয়? খুব বেশি পরিশ্রম করতে হয়? না, আমি ওখানে ঠিক আছি। তাহলে তোমার চেহারা এমন হয়ে গেছে কেন? কেমন? থাক, বাদ দাও। মারোয়ার সাথে দেখা করবে? আমি ওকে খুঁজে আনছি। আলী নামিরার থেকে বিচ্ছিন্ন হয়ে মারোয়াকে খুঁজতে শুরু করলো। নামিরার ওদিকে রাজকন্যা ইমিনার জন্য চিন্তা হচ্ছে। রাজকন্যা নৃত্যশালা থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে ঠিকই, কিন্তু কত সময়ের জন্য? বেশি দেরি করলে যদি রাগ করে। নামিরা এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে নৃত্যশালায় যাওয়া শ্রেয় মনে করলো।
আলী মারোয়াকে নিয়ে এলে নৃত্যশালা থেকে ঠিকই দেখতে পাবে, কিন্তু ভাগ্য খারাপ থাকায় মারোয়ার সাথে আজ দেখা হলো না নামিরার। আলী যতক্ষণে মারোয়াকে খুঁজে পেল এবং সেই মিষ্টির দোকানে নিয়ে এলো, ততক্ষণে রাজকন্যা ইমিনার ক্যারেজ রাজপ্রসাদে যাত্রা আরম্ভ করেছে। রাজা ইজলাল আজ রাজসভায় যেতে পারেনি, হঠাৎ অম্লরোগ ভোগাচ্ছে তাকে। খবর পাঠানো হয়েছে চিকিৎসালয়ে, একজন চিকিৎসক এসে পড়বে অল্প কিছুক্ষণের মধ্যে। রানী আহলাম আছেন রাজার কাছে, রাজকন্যা ইমিনাও এসেছিল দেখতে, কিন্তু দুই রাজপুত্রের দেখা নেই। শুনেছেন রাজপ্রাসাদে নেই দুই রাজকুমার। কক্ষের বাইরে দরজা প্রহরিনীর কণ্ঠস্বর শোনা গেল। রাজা ইলজাল শুয়েছিলেন, প্রহরিনীর কথায় উঠে বসলেন। রাজার চিকিৎসা করতে যিনি সচরাচর আসেন তার নাম আখইয়ার। তিনি বৃদ্ধ মানুষ এবং অত্যন্ত বিজ্ঞ, কিন্তু আজ চিকিৎসক আখইয়ারের পরিবর্তে নতুন একজনকে দেখা যাচ্ছে। দরজায় ডিঙ্গিয়ে সেই চিকিৎসক ভিতরে ঢুকতেই কক্ষের ভিতরটা যেন অন্যরকম হয়ে উঠল। কোত্থেকে যেন ভেসে এলো সুবাসিত ফুলের ঘ্রাণ। রাজা ইজলাল অপলক দৃষ্টিতে তাকিয়ে অত্যাধিক সৌন্দর্যের অধিকারিণী চিকিৎসককে দেখতে লাগলেন। এর আগে তিনি এই চিকিৎসককে দেখেননি। এত সুন্দর কোনো রমণীকে ইতিপূর্বে কখনো দেখেছিলেন কিনা তাতেও সন্দেহ আছে। তার রাজ্যে এত রূপবতী নারী রয়েছে তা তিনি কখনো শোনেননি। ইনিভির ভিতরে প্রবেশ করে তার আসার কারণ জানালো। জানি মহারাজ আমাকে দেখিয়ে অবাক হয়েছেন। চিকিৎসক আখিয়ারের আসার কথা থাকলেও তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমাকে পাঠিয়েছেন। আমি চিকিৎসক ইনভির, ইউনাম থেকে এসেছি। সাহাইরে নতুন হলেও ইউনামে আমি অনেক বছর যাবৎ চিকিৎসা করেছি, অনেক অভিজ্ঞতা রয়েছে আমার। আশা করছি আপনি আরোগ্য লাভ করবেন। রাজা ইজলাল ইনিভিরের বাচন ভঙ্গিও খুব ভালোভাবে লক্ষ্য করলেন। খুব সুন্দর ও স্পষ্ট মেয়েটার কথা বলার ধরন। স্বাভাবিক নিয়মেই তিনি খুব মুগ্ধ হলেন ইনিভিরের প্রতি। ইনিভিরও তার তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা অবলোকন করছে রাজাকে। তার সম্বন্ধে রাজার কি মন ভাবনা সহজেই তা অনুধাবন করতে পারল। রাজার মুখোমুখি হওয়া অনেক দিনের স্বপ্ন ছিল তার। ছোটবেলা থেকেই একটাই লক্ষ্য ছিল তার, শাহিরের রাজার মুখোমুখি হতে হবে তার। আর এই লক্ষ্যের জন্য সে সব কিছু করেছে। ইনিভিরের মানসপটে হঠাৎ ভয়ঙ্কর একটি চিত্র ভেসে উঠল। একটা লোক পাথর দিয়ে থেতলে দিচ্ছে সদ্য জন্মগ্রহণ করা এক শিশুর মাথা। ইনিভিরের মনে হলো সেই শিশুর রক্ত ছিটকে এসে পড়ছে তার মুখে। বুকের ভিতর জ্বলে উঠল হিংস্র আগুন। তছনছ করে দিতে ইচ্ছে হলো সব কিছু, কিন্তু তার ধৈর্য ক্ষমতাও চমৎকার। নিজেকে সামলালো সে, এগিয়ে গেল রাজার কাছে। শুনেছি আপনার অল্প হয়েছে, আমি কিছু ভেষজ দেব আপনাকে, আর কিছু নির্দেশনা। আশা করছি শীঘ্রই প্রতিকার পাবেন। ইনিভির ব্যাগ খুলে ভেষজ বের করলো। 4 ধরনের ওষুধ, 3টা বড়িজাত ও একটা তরল। অতঃপর আরও একটা তরল ওষুধের শিশি বের করলো সে। সেখান থেকে 1 চামচ তরল বাড়িয়ে দিল রাজার দিকে। পান করুন। রাজা ইজলাল চামচ নিলেন। তেতোর সাথে তলটুকু পান করতে গিয়ে মুখ বিকৃত করলেন তিনি। তীব্র রাগে ভিতরটা হিংস্র হয়ে আছে ইনিভিরের, তবু সে বাইরে স্বাভাবিক হাসলো, বলল, তেতো স্বাদযুক্ত ওষুধে দ্রুত প্রতিকার মেলে। কত বছর ধরে চিকিৎসার কাজ করছো? 6 বছর। অনেক সময়, তাহলে নিশ্চয়ই তুমি অভিজ্ঞ। সময় প্রমাণ করে না কে কতটুকু অভিজ্ঞ, কাজে সেটা প্রমাণ হয়। আমি নিশ্চিত 30 বছর ধরে যারা চিকিৎসার কাজ করে আসছে তাদের থেকেও আমি সেরা। রাজা ইজলাল এর আগে কাউকে এমন নিজের গুণগান করতে দেখেননি। এমন অকপটে নিজেকে কজন সেরা দাবি করতে পারে? রাজার কাছে সকলেই দুর্বল সাজার ভান করে, কিন্তু এই মেয়ে দৃঢ় কণ্ঠে নিজেকে সেরা দাবি করলো। রাজা ইজলাল বিস্মিত এবং মুগ্ধ এই চিকিৎসকের ব্যক্তিত্বে। পরিচারিকাদের প্রধান বাসিমাও রাজার কক্ষে উপস্থিত। ইনিভিরের সাথে এসে উপস্থিত হয়েছিলেন। রাজা ইজলাল তার উদ্দেশ্যে বলেন, প্রধান পরিচারিকা বাসিমা আজ রাতে বিশেষ ভোজনের ব্যবস্থা রাখবে। আমি চিকিৎসক ইনিভিরকে নৈশ ভোজনের আহ্বান জানাচ্ছি। হাসে ইনিভির। মানুষকে কত সহজে আয়ত্ত করে ফেলার ক্ষমতা তার। গর্বের মৃদুমন্দ বাতাসে প্রাণোজ্জ্বলতা আসে তার মাঝে। বলল, মহারাজের থেকে এমন আহ্বান পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। রাজা ইজলাল হাসলেন। মেয়েটা বুদ্ধিমতী, কখন কি বলে মানুষকে খুশি করতে হয় সেই জ্ঞান আছে মেয়েটার। ইনিভির বলল,
এবার আপনাকে নির্দেশনা দেওয়ার সময়। একসাথে প্রাসাদে ফিরেছে হামজালা ও ওমর। দাদা মুস্তাসিমের সঙ্গে প্রথম সাক্ষাৎ ঘটল তাদের। দাদা দুজনকেই আলিঙ্গন করলেন। হামজালা ও ওমরকে বড় স্নেহ করেন তিনি। তার তত্ত্বাবধানেই বড় হয়েছে এই মাতৃহীন দুই পুত্র। মুস্তাসিম বললেন, আব্বুজানের সাথে দেখা করতে যাও? কেন, কিছু হয়েছে? হ্যাঁ, তোমাদের আব্বুজান একটু অসুস্থ। গুরুতর? বেশ, যাচ্ছি আমরা। দরজার বাইরে থেকে তাদের আগমনের বার্তা পাঠানো হলো ভিতরে। রাজা অনুমতি দিলে দরজা খুলে দেওয়া হলো তাদের প্রবেশের জন্য। ভিতরে ঢুকে ইনিভিরকে দেখে একটু অবাক হলো তারা, তবে তাতে গুরুত্ব দিল না। রাজার অসুস্থতা নিয়ে কিছু প্রশ্ন করে অল্প সময়ের ভিতরেই প্রস্থান করলো তারা। ইনিভিরও যাওয়ার সময় হয়েছে। সে ব্যাগপত্র নিয়ে উঠে দাঁড়ালো। রাজা থেকে বিদায় নিয়ে বের হলো কক্ষ ছেড়ে। তার শান্ত চোখ জোড়া ঘুরে বেড়াতে লাগলো প্রাসাদের বিভিন্ন স্থানে। এই দেওয়াল থেকে ওই দেওয়াল, এই দ্রব্য থেকে ওই দ্রব্য, সবকিছু দেখতে দেখতে সে হঠাৎ আনমনে বলে উঠল, এটা আমার জায়গা। কি বললেন? ইনিভিরের দৃষ্টি পড়ল সামনে। প্রথম রাজকুমার তার থেকে একটুখানি দূরত্বে দাঁড়িয়ে আছে। সে সামনে বাড়ানো পাটা গুটিয়ে আনলো আগের জায়গায়, নয়তো একেবারে রাজকুমারের কাছাকাছি চলে যেত। ইনিভির হাসার চেষ্টা করে উত্তর দিল, জায়গাটি সুন্দর, তাই বললাম। কেবল জায়গাটা নয়, এখানে বসবাস করা মানুষরাও সুন্দর, যেমন আমি। ঠিক বলেছেন, আপনি ভীষণ সুন্দর। প্রতি সাক্ষাতেই আপনার ঠিকই চোখ সারাতে কষ্ট হয়, তবুও সেই কষ্ট সাধ্য কাজটা করতে হয় বাধ্য হয়ে। একবার যদি অনুমতি পেয়ে যেতাম, তবে আমি কেবল আপনাকেই দেখতাম। ভোরগুলো রাত হয়ে যেত, শীত ছাড়িয়ে বসন্ত আসতো, তবুও আমি আপনার ঠিকই দৃষ্টি সরাতাম না। ইনিভিরের হঠাৎ এমন কথা রহস্যময় লাগলো হামজালার। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, চিকিৎসক ইনিভির কি আমার সামনে মিথ্যা বলার চেষ্টা করেছেন? একদমই না। আপনার কি আপনার সৌন্দর্যের ব্যাপারে সন্দেহ আছে? তবে আপনার কথায় সন্দেহ আছে। আমি মিথ্যা বলছি না। সত্যি বলেও মনে হচ্ছে না। সত্যি বলে মনে না হলেও আমি সত্যিই বলছি। সর্বক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকার ইচ্ছে হয়। ইনিভির সলজ্জ হেসে হামজালাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেল। কক্ষের ভিতর থেকে বেরিয়ে এসে হামজালার পাশে দাঁড়ালো ওমর। ইনিভিরের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি চিকিৎসক ইনিভারের? জানি না। দীর্ঘশ্বাস ত্যাগ করতে করতে বলল হামজালা। ওমর হামজালার উপর দৃষ্টি দিল, বলল, সে কি তোমায় পছন্দ করে? তবে কখনো মনে হয় পছন্দ করে, কখনো মনে হয় সবটাই জালিয়াতি। আমি তার কথাকে বিশ্বাস করি না। তুমি পছন্দ করো? কয়েক সেকেন্ড নীরব থেকে সত্যটাই স্বীকার করলো হামজালা। করি। ওমর এ নিয়ে আর কোনো প্রশ্ন তুলল না, নিজ গন্তব্যে হেঁটে গেল, যেন এ বিষয়ে তার কিছু যায় আসে না। ইনিভির মহল থেকে বেরিয়ে পড়েছে। উদ্যান পেরিয়ে এগিয়ে যাচ্ছে প্রবেশদ্বারের দিকে। আজ কেউ তাকে এগিয়ে দিতে আসেনি, ভালোই হয়েছে। কেউ সাথে থাকলে হামজালাকে ওই কথাগুলো বলা যেত না। ইনিভিরের দৃষ্টি পড়ল বাগান পরিচারিকাদের উপর। অকস্মাৎ থেমে গেল তার পা। নামিরাকে দেখতে পাচ্ছে। বুড়োতে কুঞ্জন সৃষ্টি হলো তার। বিড়বিড় করে বলল, ওই মেয়ে এখানে কেন? ইনিভির চলে যাওয়ার পর আলতান ও সেনাপতি ওসামা এলো প্রাসাদে। রাজার পীড়ার কথা শুনেছে তারা। একবার দেখা করা বাঞ্ছনীয়। বাগান পরিচারিকারা বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিল। তাদের দেখে সম্মান প্রদর্শন করলো পরিচারিকারা। সেনাপতি ওসামা এগিয়ে চলল, আলতান দাঁড়িয়ে পড়ল। নামিরার মনে হচ্ছে সে গোয়েন্দা আলতানের দৃষ্টি ফাঁকি দিতে পায়নি। গোয়েন্দাদের চোখ এত অনিবার্য কেন? অন্যায় মুখ আড়াল রাখা সত্ত্বেও কোন শঙ্কায় দাঁড়িয়ে গেল গোয়েন্দা আলতান? গোয়েন্দা মানুষ, কাজেই তার প্রাসাদের পরিচারিকা হওয়া ব্যাপারটা একদমই সহজভাবে গ্রহণ করবে না, বরং সন্দেহ করবে। আর গোয়েন্দার সন্দেহ দৃষ্টির সম্মুখে পড়া মানে খারাপ কিছু ঘটার শঙ্কা। আলতান যেন চলে যায় মনে মনে সে প্রার্থনা করতে লাগলো নামিরা, কিন্তু তেমনটা হলো না। আলতানের দৃষ্টি নামিরার উপর। সে বলল, যদি কিছু মনে না করেন আমি কি আপনার চেহারা দেখতে পারি? অন্য পরিচারিকারা কটু দৃষ্টিতে তাকলো নামিরার দিকে। এতক্ষণ তো মেয়েটার চেহারা উন্মুক্ত রেখেছিল, হঠাৎ কেন চেহারা আড়াল করছে?
ব্যাপারটা অদ্ভুত। নামিরা আলতানের কথা অমান্য করতে পারল না। এতে সন্দেহ আরও তুখর হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ওনার সরল। আলতানের দৃষ্টি শুরু হয়ে উঠল নামিরাকে দেখে, তবে কিছু বলার সুযোগ হলো না। সেনাপতি ওসামা লক্ষ্য করলেন আলতান সঙ্গে নেই। আলতানের সন্ধান করতে গিয়ে পিছন ফিরলেন তিনি। পরিচারিকাদের সামনে দেখতে পেলেন আলতানকে। ডেকে উঠলেন, আলতান, ওখানে কেন দাঁড়িয়েছ? আলতান বাবার দিকে ফিরল, এরপর আবার তাকালো নামিরার দিকে। অন্যান্য পরিচারিকাদের সম্মুখে সে কিছু বলা সঠিক মনে করল না। বাবার কথায় সাড়া দিয়ে পড়ল। আসছি আব্বুজান। অতঃপর নামিরার দিকে ফিরে পড়ল। পরে কথা বলবো তোমার সাথে। আলতান চলে গেল। তবে আলতানের এমন আচরণ পরিচারিকাদের মধ্যে প্রখর বিভ্রান্তির সূচনা করল। খবর চলে গেল প্রধান চারিকা বাসিমার কানে। তিনি ডেকে পাঠালেন নামিরাকে। ফাঁকে একটা কক্ষের ভিতর শুধু বাসিমা একা বসে আছেন। নামিরা ভিতরে ঢুকতেই দরজা এক পরিচারিকা লাগিয়ে দিল বাইরে থেকে। নামিরা বুঝতে পারছে কি নিয়ে কথা বলতে চলেছে প্রধান পরিচারিকা, তাই সে ভীত হলো না। বাসিমার সম্মুখে এসে দাঁড়ালো। বাসিমা বললেন, তুমি প্রাসাদে আসার পর থেকেই পরিচারিকাদের মধ্যে একের পর এক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। রাজকুমাররা তোমার সাথে কথা বলে, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না প্রাসাদের ভিতর। দ্বিতীয় রাজকুমার তো সেদিন মহল পরিচালকের বিরুদ্ধে গিয়ে জোর করে তোমায় শিকারে নিয়ে গেল। রাজকন্যা ইমিনা পুরাতন পরিচারিকাদের রেখে তোমায় নিয়ে বাইরে গেল। এমনকি তুমি অতি শীঘ্রই রাজার থেকে প্রাসাদের বাইরে বের হওয়ারও অনুমতি পেয়েছ। আর আজ গোয়েন্দা আলতান, কি সম্পর্ক তোমাদের তাদের সবার সাথে? কেন এসব হচ্ছে? কে তুমি? প্রাসাদের বাইরে আমি তাদের সাথে পরিচিত ছিলাম, তাই তারা আমাকে চেনেন। আমি মন্ত্রী সুলাইমানের আত্মীয় হই। হ্যাঁ, জানি আমি সেসব, কিন্তু তাই বলে তুমি এত কেন সুবিধা ভোগ করবে? অন্যান্য পরিচারিকাদের থেকে যে তুমি বিশেষ কেউ হয়ে যাচ্ছ তা কি বুঝতে পারছো না? তুমি যদি এতই বিশেষ কেউ হও তবে কেন রাজপ্রাসাদে এসেছো? কেন তুমি এখানে একজন পরিচারিকা? তুমিও বাকি সবার মতোই নগণ্য, একথা তারা না বুঝলেও তোমার মাথায় রাখা উচিত পরিচারিকা নামিরা। এরপর থেকে আমি বিশেষ খেয়াল রাখবো। ভুল করে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমায় ক্ষমা করবেন প্রধান পরিচারিকা। পরিচারিকা নামিরাকে কয়লার স্থানটা দেখিয়ে দাও। রন্ধনশালায় কয়লার প্রয়োজন। নামিরা বুঝতে পারছে প্রধান পরিচারিকা কেবল হিংসার বশবর্তী হয়ে তাকে এই কাজটা দিচ্ছে। এটা অনেক। রাগে ভিতরটা তিক্ত হলো তার, কিন্তু সে নিজেকে সামলালো। বাগান পরিচারিকা হয়ে এলেও বাগান পরিচর্যা ছাড়া ছোটোখাটো অনেক কাজ করতে হয়েছে তাকে। সেসব কাজ আগে কখনো না করলেও করা সহজ ছিল, কিন্তু কয়লার ব্যাপারটা কীরকম হবে সে বুঝতে পারছে না। বলল, নিশ্চয়ই কয়লা বহনের জন্য আলাদা পরিচালক কিংবা পরিচারিকা রয়েছে। তবু কেন এই কাজে আমাকে পাঠাচ্ছেন? আমার মনে হয় কাজটা আমার করার কথা নয়। প্রধান পরিচারিকার কথার উপর কথা বলছো? বাহ, অনেক সাহস তোমার। মনে হচ্ছে মহল পরিচালকের কাছে খবরটা দেওয়া উচিত। উনি তোমার যথোপযুক্ত ব্যবস্থা করবেন। নামিরার মনে হলো মহল পরিচালকের কাছে ঘটনাটা গেলে পারাপারি হয়ে যাবে। মহল পরিচালক অবশ্যই প্রধান পরিচারিকার পক্ষপাতিত্বই করবে। মন্ত্রী সুলাইমানের কানে যদি যায় সে এখানে শাস্তি পাচ্ছে, তাহলে তিনি অখুশি হবেন। নামিরা সেটা চায় না। বলল, আমি মোটেই সাহস প্রদর্শনের চেষ্টা করিনি। আমার কেবল মনে হয়েছিল কাজটা আমার জন্য নয়। ঠিক তোমার মতো বজ্জাত পরিচারিকা এর আগেও দেখেছি আমি। এক পরিচারিকাকে লাশ হয়ে বের হতে হয়েছিল এই প্রাসাদ থেকে। সুতরাং আমার সাথে উচ্চবাচ্য করার চেষ্টাও করবে না। আমি জানি কাকে কিভাবে শায়েস্তা করতে হয়। নামিরারও রাগ বাড়ছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে। মাথা গরম করলে ভালো কিছু নয়, কেবল খারাপটাই ঘটে যাবে তার সাথে। একজন প্রধান পরিচারিকা এমন কিভাবে হতে পারে? প্রধান পরিচারিকা হিসেবে বড়ই অযোগ্য তিনি। নামিরা মনে মনে ধিক্কার জানালো, কিন্তু মুখে বলল, আছে, আমি আপনার হুকুম পালন করব। হাসলেন বাসিমা, তৃপ্ত কণ্ঠে বললেন, ভালো, দ্রুতই নিজের জায়গাটা বুঝে নিয়েছো, কিন্তু বেয়াদবি যখন করেছো একটু দরকষাকষি তো করে নিতেই হবে। বাসিমা অন্য পরিচারিকাটির দিকে তাকিয়ে বলেন, পানি নিয়ে এসো তেহালা। পরিচারিকা নামিরাকে পরিচ্ছন্ন মনে হচ্ছে না, পানি দিয়ে তাকে পরিশুদ্ধ করতে হবে। বাসিমার ঠোঁটে কোণে কুটিল হাসি, যা লক্ষ্য এড়াচ্ছে না নামিরার।
তেহালা নামের পরিচারিকাটিও মুখ টিপে হাসছে। নামিরা বুঝতে পারছে না কি হবে, তবে যা হবে তা ভালো কিছু হবে না একটু ধারণা করতে পারছে। পানি দিয়ে পরিশুদ্ধ করতে হবে মানে কি। তোহালা বেরিয়ে গেল, রন্ধনশালায় গিয়ে একটা পানির পাত্র তুলে নিল হাতে। ভালো পানি নয়, রন্ধনশালার নোংরা পানি। কিছু পরিচারিকা তাকে এই পানি দিয়ে যেতে দেখে কারণ জানতে চাইল। কারণ বলেই তাদের মাঝে হঠাৎ উদ্দীপনা লক্ষ্য করা গেল। তারাও পছন্দ করে না নামিরাকে। তেহালার সাথে সাথে তারাও ছুটতে শুরু করলো, যেন চমৎকার কোনো ক্রিয়া হবে যা অবলোকন করা থেকে তারা বঞ্চিত হতে চায় না। তেহালার সাথে সাথে তারাও সেই কক্ষের ভিতর এসে ঢুকলো। তেহালা দেরি করলো না, ঢুকে সে নোংরা পানির সমস্তটুকু পিছন থেকে ঢেলে দিল নামিরার গায়ে। নোংরা পানির গায়ে পড়তেই গা রিডি করে উঠল নামিরার। রাগের জল শক্ত হলো, হাসির রোল পড়ে গেল কক্ষ জুড়ে। বাসিমাও হাসছেন, বদনে হাসি স্থায়ী রেখে বললেন, এখন তুমি পরিশুদ্ধ নামিরা, ভেজা পোশাক পাল্টে কয়লা বহন করার জন্য চলে যাও। নামিরা টের পাচ্ছে নিজের রাগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে তার জন্য। তবুও যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। দরজার দিকে ঘুরল সে। পরিচারিকারা নিজের নাক ঢাকছে, তাদের এমন ভাব যেন দুর্গন্ধ বের হচ্ছে নামিরার শরীর থেকে। নামিরা মনে মনে নিজেকে বোঝাতে লাগলো, শান্ত হও নামিরা, শান্ত হও, ধৈর্য ধরতে হবে তোমার। নামিরা বের হয়ে গেল কক্ষ থেকে। আসার পথে কেউ কেউ তাকে করুণ চোখে দেখলো, কেউ বা তিরস্কার করলো। থাকার জন্য যে কক্ষটি পেয়েছি সেখানে নামিরা পিছন পিছন আরো একজন এলো। সেই পরিচারিকা বলল, প্রধান পরিচারিকা থেকে সাবধানে থাকবে। রাজার সাথে তার ভালো সম্পর্ক, তাই প্রাসাদে তার ক্ষমতাও কম নয়। এখানে অনেকে রয়েছে যারা প্রধান পরিচারিকার দ্বারা নিপীড়িত। তিনি দুর্বলদের আঘাত করতে ভালোবাসেন। নামিরা বুঝতে পারলো এই পরিচারিকাও প্রধান পরিচারিকার খারাপ ব্যবহারের শিকার। সে বলল, চিন্তা করো না, আমি দুর্বল নই, তাই আমাকে আঘাত করাও সহজ নয়। তবে তোমাকে ধন্যবাদ আমায় নিয়ে ভাবার জন্য। রাজপ্রাসাদে নৈশ ভোজনের নিমন্ত্রণ ছিল। এসেছে ইনিভির। সুন্দর করে সেজেছে সে। হালকা নীলাপ রঙের পোশাক তার পরনে, মাথায় একই রঙের দোপাট্টা। হালকা নীলাপ রঙের ফুল দোপাট্টার সাথে ভালোভাবে আটকানো, গলা ও কানের রত্নের অলংকার, চেহারায় প্রসাধনীর গাঢ় ছোঁয়া, ঠোঁটে লাল রং। সুন্দর রমণীটি আজ আরো বেশি সৌন্দর্যের দীপ্তি ছড়াচ্ছে। ও একজন ভিন্ন রাজ্য থেকে আগত অতিথি। প্রথমে এতজনকে নিমন্ত্রণ করার পরিকল্পনা ছিল না, হুট করে সিদ্ধান্তটা নিয়েছেন রাজা ইজলাল। বড় আকৃতির টেবিলকে ঘিরে যতজন সদস্য ঠিক ততগুলোই চেয়ার রাখা। সবগুলো চেয়ারই দখলীভূত, কেবল একটা চেয়ার বাদে, ওইটা ওমরের চেয়ার। সবাই ধারণা করে নিয়েছিল ওমর আসবে না, কিন্তু সবার ধারণাকে মিথ্যা করে দিয়ে ওমর এলো, অনেকটা অনিচ্ছায়। কেবল দাদা বললেন বলে সবার এখানে থাকার ব্যাপারটা মানতে পারল। ইনিভিরকে দেখে অবাক হলো ওমর। খুব বেশি দিন হয়নি ইনিভির ইউনাম থেকে এখানে এসেছে। এরই মধ্যে রাজপ্রাসাদে নৈশ ভোজনের নিমন্ত্রণ লাভ করার ব্যাপারটা অদ্ভুত। তাও কিনা এই ভোজনের আসরে। ইনিভির ওমরের দিকে তাকিয়ে হাসলো, চোখ সরিয়ে নিল ওমর। ভোজনের আসরে ইমিনাও আছে। ইমিনা লক্ষ্য করছে চিকিৎসক মেয়েটা বারবার তাকাচ্ছে তার দিকে। এতে অস্বস্তি অনুভব হচ্ছে তার। পরিচারিকাগণ খাবার পরিবেশন করতে আরম্ভ করে দিয়েছে ইতিমধ্যে। একটি দীর্ঘ সময় ধরে চলো ভোজনের আসর। আসরে থাকাকালীন কোনো কথা হয়নি হামজালা ও ইনিভিরের মধ্যে। সেখান থেকে বের হওয়ার পর প্রথম কথা ইনিভিরই বলল, আপনি কি আমার প্রশংসা করতে আগ্রহী প্রথম রাজকুমার? মনে হচ্ছে না। আপনার জন্যই এত সেজেছি। জেনে খুশি হলাম। আমাকে কি অসুন্দর লাগছে? যখন আপনি জানেন আপনি কতটা সুন্দর, তখন এই প্রশ্ন করা কি ভিত্তিহীন নয়? তাহলে স্বীকার করছেন আমি সুন্দর? সুন্দর, সবসময়ই সুন্দর। আপনি কি আমাকে আমার নিবাসে এগিয়ে দিয়ে আসবেন? ইনিভিরের নিবাস রাজপ্রাসাদ থেকে একটু দূরে নয়, চিকিৎসালয়ের পিছন দিয়ে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে একটু এগোলেই ইনিভিরের নিবাস। নিবাস পথেই এগিয়ে চলছে ইনিভির, তার সামনে হামজালা। হেঁটেই পথ এগোচ্ছে তারা। ইনিভির চায়নি এতটুকু পথের জন্য হামজালা ঘোড়া অথবা ক্যারিজ নিক। দুজনে কথা বলতে বলতে পথ এগোচ্ছিল, কিন্তু একটা সময় হামজালা প্রশ্ন করলে ইনিভির আর উত্তর দিল না। হামজালার পিছনে যে কেউ আছে তেমন কোনো অস্তিত্বই অনুভব হচ্ছে না। হামজালা পিছন ফিরল, রাস্তা ফাঁকা, ইনিভির নেই, অন্য কেউ নেই।
এই মাত্রই তো মেয়েটা ছিল, হঠাৎ কোথায় গেল? আশপাশে তাকিয়ে খুঁজলো হামজালা। রাস্তার পাশে থাকা বৃক্ষদলের মাঝে হঠাৎ আকাশি রঙের পোশাক দৃশ্যমান হলো তার দৃষ্টিতে। ওটাই ইনিভির। ওদিকে কোথায় যাচ্ছে? হামজালা ডাকলো, চিকিৎসক ইনিভির। কিন্তু ইনিভির শুনতে পায়নি বলে মনে হলো। চোখের পলকে বৃক্ষের আড়ালে অদৃশ্য হয়ে গেল সে। হামজালা অবাক, কিছু না বলে ইনিভির ওদিকে কোথায় যাচ্ছে। সে জায়গাটা অনুসরণ করে এগুলো। গাছপালার ভিতরে প্রবেশ করে সে যা দেখলো তা দুঃস্বপ্নের মতো। ইনিভির পড়ে আছে মাটিতে, ওর হাতের বাহু থেকে রক্ত পড়ছে অবাধে। বাহু থেকে এক পিণ্ড মাংস সদ্যই হারিয়েছে সে। ইনিভিরের পাশে বসে আছে লোমশ দেহের একটা প্রাণী। ওটাই ধারালো দাঁত দিয়ে খুবলে নিয়েছে ইনিভিরের হাতের মাংস। হিংস্র প্রাণীটা হঠাৎ হামজালার দিকে ফিরল। ওটার মুখে ইনিভিরের রক্ত লেগে আছে। ইনিভিরের মাংস আহার করছে ওটা। হামজালা স্তব্ধ হয়ে গেছে, নিজের দু চোখকে বিশ্বাস করতে পারছে না। উঠে দাঁড়িয়েছে জন্তুটা, দুই পায়ে দাঁড়িয়ে আছে। চমকে উঠল হামজালা। এই জন্তু পরিচিত তার। এই জন্তুটাকে স্বপ্নে দেখেছিল সে। এটা সাধারণ কোনো জন্তু নয়, এমন কোনো প্রাণী আগে সে কখনো দেখেনি। স্বপ্নে দেখা সেই অদ্ভুত প্রাণী বাস্তবে কিভাবে এসে গেল? হামজালার হঠাৎ মনে হলো তার সামনে দাঁড়িয়ে থাকা জন্তুটা আসলে অর্ধমানব, অর্ধ পশু। এটা আসলে নেকড়ে, কিন্তু সম্পূর্ণ নেকড়ে নয়। মাথার ভিতর সবকিছু গুলিয়ে যাচ্ছে যার। সে ইনিভিরের দিকে তাকালো। ইনিভির কাঁদছে যন্ত্রণায়, ওর চেহারায় ফুটে আছে করুণত্ব। হামজালা ইনিভিরকে সাহায্য করতে চাইছে, এগিয়ে যেতে চাইছে ওর দিকে, কিন্তু সে এগোতে পারছে না। শরীর অসাড় লাগছে। ইনিভিরের কাছে এগোনোর শক্তি তা নেই, সে নড়তেই পারছে না। হঠাৎ করে সব শক্তি যেন হারিয়ে গেছে, কোনো শব্দও শুনতে পাচ্ছে না। শ্রবণ শক্তিও হারিয়ে ফেলো নাকি? আচমকাই তার দেহ পতিত হলো মাটিতে। ইনিভিরকে দেখতে পাচ্ছে সে, কোনো শব্দ উচ্চারণ করার শক্তিও নেই তার। আহত ইনিভিরের দিকে তাকিয়ে সে কেবল মনে মনে ভাবল, আমার স্বপ্নই কি তবে তোমার মৃত্যুর কারণ হবে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।